আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি আমাকে তার দুস্থ সকল নবীদের রাসূল, যার সৃষ্টি না করলে এই সমস্ত দুনিয়ার কোনো কিছুরই সৃষ্টি হতো না, সেই নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই যার জন্য আজকে আমরা আবার নতুনভাবে আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে পারছি, আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারছি, একজন নয় একজনের নাম আমরা বলবো, সে হলো আবু সাঈদ। আমরা লাইভের শুরুতেই আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আবু সাঈদের মতো যারা বর্তমানে মেডিকেলে শুয়ে আছে প্রত্যেকের সুস্থতা কামনা করছি। যারা মেডিকেলে নেই, এখন বাহিরে বিভিন্ন কর্মে রাষ্ট্রকে সহযোগিতা করতেছে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা, আমরা তাদের আল্লাহ যেন তাদের শরীর সুস্থ রাখে, তাদেরকে ভালো কাজগুলো করার সুযোগ সৃষ্টি করে দেয়। আমরা ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের পক্ষ থেকে সেই দোয়া কামনা করছি। আমরা লাইভের শুরুতেই বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস স্যার এবং যে সকল উপদেষ্টা মহোদয় আছেন দায়িত্ব নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা দায়িত্ব নিয়েছেন, আমরা তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, তারা যেন ধৈর্যের সাথে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন, যে হিসাবগুলো এতদিন কিন্তু সঠিক ছিল না, কর্মচারী নিয়ন যারা এতদিন ৪৬,৮৭০ জন, ৪৭,০০০, ৪৬,০০০ এমন হিসাব কিন্তু আপনারা জানতেন। অ্যাকুরেট হিসাবটা কিন্তু আপনারা কেউ জানতেন না। অ্যাকুরেট হিসাবটা আমরাই আপনাদেরকে জানিয়েছি। এই অ্যাকুরেট হিসাবটাই কিন্তু তারা জানতো না। আসল গ্রাম পুলিশ সদস্য সংখ্যা হচ্ছে ৪৫,৮৭০ জন। তো আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ যারা আছেন, আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যারা বাংলাদেশের নাগরিক আছেন, যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা।
আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি সার্বিক বিষয়ে কথা বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে এখানে লাইভে থাকবেন, এটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। আমি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ, সেটা যদি আমাকে দেখে আপনারা না বুঝেন তাহলে বলার কিছু নেই। এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু লাইভ করতে হচ্ছে, লাইভ করার কথা না, কিন্তু লাইভ করতে হচ্ছে বাধ্য হয়ে। তো যাই হোক, ইতিমধ্যে যারা আমাকে সালাম জানিয়েছেন আমি তাদের সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার অনেকেই লাইভে ঢুকেই লিখেছেন ফালতু খারাপ ভাষা লিখেছেন। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করুক, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ফরিয়াদ। আমি বলতে চাই, এই পৃথিবীতে যে ধর্মগুলো আছে প্রত্যেকের একটা করে ধর্মগ্রন্থ আছে। আমরা যারা মুসলমান তারা কোরআনকে বিশ্বাস করি। বিশ্বাস কোরআনকে করে না চুরে, এটা কিন্তু সকলেই বলে যে চুরে বিশ্বাস করে না ধর্মের কাহিনী। একমাত্র চুরেই কোরআন শরীফের উপর পা রেখে মসজিদের ফ্যান খুলে নিতে পারে, সে হচ্ছে চুর। কোনো মুসলমানই কোরআনকে অবজ্ঞা করবে না। পৃথিবীর বুকে যত সংগঠন আছে বা রাষ্ট্রের দায়িত্ব আছে, যেদিন প্রথম দায়িত্ব বার তুলে নেয় পর থেকেই কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করার চেষ্টা করব, কোরআন শরীফ হাতে নিয়ে পর থেকেই কথা বলে। কোনো মুসলমান কোরআনকে অবজ্ঞা করবে না, কোনো হিন্দু সে তার গীতাকে অবজ্ঞা করবে না, গীতা ছুঁয়ে মিথ্যা কথা বলবে না। কোনো খ্রিস্টান সে তার বাইবেলকে ছুঁয়ে মিথ্যা কথা বলবে না। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই তার নিজ নিজ ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ করে তার কাজ শুরু করে। যদি আপনারা আপনার ধর্মকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনার ধর্মগ্রন্থকে বিশ্বাস করবেন। আমার ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ। আমি মুসলমান, আমি কোরআন এনে রেখেছি। এখানে অনেক তর্ক বিতর্ক এসেছে, এটা মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বেহেশত বা দুজক নির্ভর করে এই কোরআনের উপর। যার আস্থা বিশ্বাস আছে এটার উপরেই আছে। প্রত্যেক ধর্মে যারা আছেন আলাদা আলাদা তার কিতাব আছে, সেই কিতাব ছুঁয়ে মিথ্যা কথা আপনারা বলবেন না। আমি পবিত্র ধর্মগ্রন্থ, এটা আমি কিন্তু উজু করে এসে বসেছি। আমি এই পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে হাতে নিয়ে একটা কথাই বলতে চাই যে আমি যা কিছু করছি এ যাবৎ পর্যন্ত 2018 সাল থেকে আপনারা আমাকে একটি পরিচিত মুখ হিসেবে চিনেন। 2018, এর আগে আপনারা আমাকে কেউ চিনতেন না। সেটা ছিল রিটের মাধ্যম দিয়ে, রিট 47,000 গ্রাম পুলিশ বাহিনীর জন্য, জাতীয় বেতন স্কুলের জন্য রিট পিটিশন মামলা মহামান্য হাইকোর্টে। সেদিন থেকে আপনারা আমাকে চিনেন, আপনাদের মাঝে আমি পরিচিতি লাভ করেছি। সেদিন থেকে আজ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশের কল্যাণ ছাড়া, জাতীয়করণ ছাড়া কোনো কিছু ভাবিনি। এখন পর্যন্ত আমার মাথায় অন্য কোনো ভাবনা নেই। একটাই ভাবনা, কিভাবে হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর 47,000 মুখে এসে যায়। আসলে এটা মুখস্থ হয়ে গেছে, এইটাই এতদিন জানতাম। যখন আপনারা সুযোগ করে দিলেন, ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ সদস্য বৃদ্ধরাও এসেছেন এই আন্দোলনে, আপনারাই সুযোগ করে দিয়েছেন মন্ত্রণালয়ে কথা বলার, মন্ত্রণালয়ে যাওয়ার, এই সুযোগটা আপনারা আমাকে করে দিয়েছেন। এটা আমার দ্বারা সম্ভব হয়নি। আমি হয়তো বা সাহস নিয়ে আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছিলেন, ঢাকা এসেছিলেন। আপনাদের কারণে আজকে মন্ত্রণালয়ে একটি জায়গা হয়েছে গ্রাম পুলিশের। সেই জায়গাটার কারণে আমি নেতৃত্বের একটা স্থান পেয়েছি। আমি স্যারদের সাথে কথা বলতে পারি। আমি স্যারদের ওখানে আবেদন করেছিলাম 46,870 জন। তখন স্যার বলেছে যে লালমি এখানে 46,870 জন লিখেছে কেন? পরবর্তী আমি বললাম যে স্যার আমি তো এইটাই জানি যে 46,870 জন, এটাই তো জানি। কথা বললাম না, এখন কথা বললাম আমার ডিস্টার্ব হবে।
তো আমি তো এটাই জানি স্যার। তখন স্যার বললো যে না, এটা তো ভুল লালিমিয়া, এটা হবে 45,870 জন। তো যাই হোক, এই যে 45,870 জন গ্রাম পুলিশের জন্য আজও অসুস্থ। আপনারা হয়তো বা আন্দোলন শেষ বাড়ি চলে গেছেন, যার যার মতো বাড়ি গিয়ে আপনারা বিশ্রাম করতে পারছেন, কিন্তু আমি কিন্তু অবিরাম দৌড়াচ্ছি। এখন পর্যন্ত আমি বিশ্রাম করতে পারিনি। আজকে ঢাকা গিয়েছি, আজকে ঢাকা থেকে বাড়ি এসেছি দুপুরের পরে 4টার দিকে। ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তারের কাছে ওষুধ চেয়েছি যে গলা ব্যথা, অসুস্থ। ডাক্তার আমাকে সরাসরি বলে দিয়েছে যে ওষুধ দিয়ে লাভ নাই, ওষুধ বহু দিয়েছি, তোমার জন্য দরকার যেটা সেটা হচ্ছে বিশ্রাম। তোমার শরীর এখন বিশ্রাম চাচ্ছে, তুমি যদি বিশ্রাম না করো তাহলে তুমি সুস্থ হবা না। আমি ডাক্তারকে বলেছি যে আমার এখন বিশ্রাম নেওয়ার সময় না। 45,800 গ্রাম পুলিশের ভাগ্য দীর্ঘদিন যাবত অবহেলিত, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত দৌড়াতে হচ্ছে। আমার ঘুম, খাওয়া, গোসল এগুলো যদি আমি ঠিক মতো করতে যাই তাহলে আমি ঠিক মতো তাদের কাজগুলো করতে পারবো না। তখন ডাক্তার আমাকে বলেছে তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যদি রেস্ট না নাও তাহলে তোমার গলা ঠিক হবে না, তুমি সুস্থ হবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক ভাই, বলবো না, মনের ভিতরে অনেক কষ্ট, অনেক অভিমান, অনেক অনেক। গ্রাম পুলিশেরা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, বোঝাতে পারিনি, কারণ অনেক মুসলমান আছেন এই কোরআন শরীফ ছোঁয়ার পরও আপনারা বার্গেটিং করেন, নেগেটিভ মন্তব্য করেন, এই কোরআন নিয়েও করেন, তাহলে আর কিছু তাদেরকে বলার নাই ভাই। যাই হোক, কোরআনটা হাতে নিয়ে আমি যতক্ষণ লাইভ করবো, কোরআনটা হাতে নিয়ে লাইভ করবো। আমি যদি একটা কথাও মিথ্যা বলি, সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, জন্ম মৃত্যু তার হাতে। আমরা মানুষ মাত্রই মরণশীল, কোটি কোটি টাকা দিয়েও মৃত্যু আটকানো যায় না যদি আল্লাহ মৃত্যু দেয়। আমি যদি গ্রাম পুলিশ বাহিনীর সাথে ছলনা করি, কোনো কথা মিথ্যা আপনাদেরকে বলি, তাহলে অবশ্যই আল্লাহ আজকের রাত্রিটা যেন না ঘোরায়, আজকের রাত্রিতে যেন আমার মৃত্যু দেয়। কমিটি নিয়ে আপনাদের প্রশ্নগুলো উঠেছে যে কমিটি খেলা লাল মিয়াও শুরু করে দিয়েছে, তার মানে লাল মিয়ার না ভাই, কোরআন শরীফ রাখবো কেন? এই একজন মুসলমানের কোরআনটাকে মাথায় করে রাখার কথা, মাথায়, কিন্তু আমরা সেই মুসলমান হতে পারিনি। আমরা কোরআনের উপর পাড়াও দিই, মাথায় তো রাখবো দূরের কথা। কোরআন হাতে, এটা মানে পবিত্র একটা জিনিস আমার হাতে ভাই, সমস্যা নেই। কারণ আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি আজকে খারাপ কিচ্ছু বলবো না ভাই, কারণ খারাপ কথা বলতে গেলে কোরআন হাতে রেখে বলা যাবে না। আমি খারাপ বলবো না ভাই, আর খারাপ বলার প্রয়োজন নাই। যারা চান যে আপনারা ভাগ্য পরিবর্তন করতে পারবেন, আজকে আমার পোস্টে বেশ কয়েকজন বলছেন যে ইয়াং জেনারেশনদের হাতে ছেড়ে দিন, লাল মিয়া আপনাকে লাগবে না। আমি সেই ভাইকে বলবো, প্রিয় ভাই আমার, আপনি আল্লাহ পাক যদি হায়াত আপনাকে বাঁচিয়ে রাখে, আমাকে বাঁচিয়ে রাখে, আপনি রবিবার দিন ঢাকায় আসবেন, আপনার হাতে ভাই আমি ছেড়ে দেব, আপনার হাতে ছেড়ে দেব। আমি আপনাকে মন্ত্রণালয়ে ঢুকানোর ব্যবস্থা পর্যন্ত আমি করে দেব। আপনি ভাই আমাদের জাতীয়করণটা নিয়ে মন্ত্রণালয় থেকে বের হবেন, আপনাকে সহযোগিতা আমি করব। এটা সৌভাগ্য, এটা আপনাদের জন্য পাওয়া, আপনাদের জন্য পেয়েছি যে এখন মন্ত্রণালয়ে আমি যেতে পারি, সচিব স্যারের সাথে যখন তখন কথা বলতে পারি। এটা আপনাদের সৌভাগ্য, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর একটা সৌভাগ্য। মন্ত্রণালয়ের যিনি স্থানীয় সরকারের সচিব মহোদয়, যুগ্ম সচিব মহোদয়, তার সাথে কিন্তু ডিসিরা, একজন ডিসি স্যার কথা বলতে গেলে, ফোনে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে তাকে ফোন দিতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকে ফোন দেয়, তাদেরকে ফোন দেয়, স্যার সম্বোধন করে কথা বলে, নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে কথা বলে। আর সেই স্যারকে আপনাদের পক্ষ থেকে, গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি লাল মিয়া যখন তখন ফোন দিয়ে আপনাদের দুঃখ দুর্দশার কথা এখন বলি, স্যার ফোন রিসিভ করে, স্যার আমার সাথে কথা বলে। এটা 47,000 গ্রাম পুলিশের একটা ভাগ্য, সৌভাগ্য ভাই। এটা আমার কিচ্ছু না ভাই, এই ক্রেডিটটা আমার না, এই পাওয়াটা আমার না, এই পাওয়াটা আপনাদের। আপনারা যারা ফেসবুক মিডিয়াতে আমাকে নিয়ে আজে বাজে পোস্ট করতেছেন, মন্তব্য করতেছেন, আজে বাজে কথা বলতেছেন, ভাই আমি আপনাদের কাছে মাপ চাই, দায়িত্বভার আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আপনারা এসে কাজ করুন ভাই। আমার লোভ তো, আপনারা বলেছেন আমার লোভ, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি আমার কোনো লোভ নাই। আপনারা অনেকেই আমার অসুস্থতার কথা শুনে বলছেন যে ভাই কালকে আমি যতটা পারি সহযোগিতা করবো। ভাই কোরআনটা হাতে নিয়ে আমি কথা বলি, কোরআন নিয়ে কেউ আর লিখেন না, মন্তব্য করেন না। কোরআনটা হাতেই থাক, বরং আমার বুকের মধ্যে থাক, হাতের দরকার নাই, আমি এটাকে বুকে নিয়ে ভাই কথা বলতেছি। অনেকেই, আমি অসুস্থ, আপনারা টাকা পাঠিয়েছেন আমার এই ঔষধ খাওয়ার জন্য, ডাক্তার দেখানোর জন্য,
দুই একজন টাকা পাঠিয়েছেন। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আমি বন্যার্তদের সাহায্যের জন্য যাব, আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করেন। অনেকেই আপনারা বন্যার্তদের সহযোগিতার জন্য টাকা পাঠিয়েছেন। আবার অনেকেই আমরা ঢাকা থাকি, হোটেলে খাই, দৌড়াই, টাকা লাগে। 5-7 জন মানুষ প্রতিদিন থাকতে গেলে প্রায় 10,000 টাকা অন্ধের মতো লাগে। 7-8 হাজার টাকা ভাই চোখ জুইবা চলে যায়। তো সেক্ষেত্রে এই টাকাগুলো বহন করার জন্য টাকা পাঠিয়েছেন। সব মিলিয়ে টাকা 30-40 হাজার হয়েছে। তো সেই 30-40 হাজার টাকার থেকে এই প্রায় 10-15 হাজার টাকা চলে গেছে আমাদের থাকা খাওয়া যে খরচগুলো, সেগুলোতে 20-22 হাজার টাকার মতো, 25 হাজার টাকার মতো ছিল। সেই টাকাগুলো বন্যার্তদের সাহায্যের জন্য 20 হাজার টাকার ত্রাণ কেনা হয়। গাড়ি ভাড়া মিলে প্রায় 25 হাজার টাকার মতো খরচ। তো আমি তো অনেক লোভী। আপনারা দিলেন আমাকে চিকিৎসা করার জন্য, সেগুলো আমি ত্রাণ দিলাম আপনাদের জন্য, যে 47,000 গ্রাম পুলিশের সুনাম হবে, 47,000 গ্রাম পুলিশের দোয়া পাবেন আপনারা। কারণ আপনাদের টাকাটা আমার চিকিৎসার জন্য দরকার নাই, আপনাদের দোয়াতে আমি সুস্থ হব। এই বিশ্বাসটা আমার আছে যে আপনারা প্রত্যেকেই দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আমি সুস্থ হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন। ডাক্তারের প্রয়োজন নাই, আমার পিছনে টাকা খরচের প্রয়োজন নাই। সমস্ত টাকা আমি সেখান থেকে বিকাশ থেকে তুলে বন্যার্তদের সাহায্য করেছি। আমি তো খারাপ লোক ভাই, সেই জন্য এগুলো করছি। তো যাই হোক ভাই, মনের ভিতর অনেক দুঃখ, বলতে গেলে দুঃখর শেষ নেই, দুঃখর শেষ নেই। এখানে কমিটি কেন করলাম, কমিটি নিয়ে যাদের প্রশ্ন, এবার আসেন ব্যাখ্যা দিচ্ছি। আগামীকাল কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির লোক তারা কিন্তু থেমে যায়নি। সাপ, একটা বিষাক্ত সাপকে যখন আপনি মারবেন না, তাকে বাড়ি দিবেন, আঘাত করবেন, তখন সাপটা কি করবে? রাগান্বিত হয়ে কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে এসে মানুষকে কামড়ানোর জন্য দৌড়াবে, যাকে পাবে তাকেই কামড়াবে। একটা কুকুরকে যখন আপনি আঘাত করবেন, তখন সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, যাকে সামনে পাবে তাকেই কামড়াবে। কর্মচারী ইউনিয়নের দীর্ঘদিনের প্রায় 30-35-40 বছরের যেই জায়গাটা, সেইটা আপনারা নষ্ট করে দিয়েছেন। লাল নষ্ট করে দিয়েছে, মন্ত্ররা তারা ঢুকতে পারতেছে না, তাদের অস্তিত্ব শেষ, তাদের কমিটি শেষ। তারা এখন ক্ষিপ্ত, তারা এই লাল বাহিনীকে, ইয়াং জেনারেশন বাহিনীকে তারা যে কোনো মূল্যে আবারও সেই আগের জায়গায় নেবে। তারা আবারও আগের মতো ক্ষমতা দখল করার জন্য মাতোয়ারা। আগামীকালকে তাদের মিটিং আছে। 64 জেলার জেলা সভাপতি, থানা সভাপতি, তারা ঢাকায় প্রায় 1-150 লোক তারা ঢাকায় আসবে। তারা টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে, তারা এক একজন 10-20 হাজার করে টাকা দেবে। আমার কাছ থেকে জেনে নিন অনেক তথ্য। তারা মন্ত্রণালয়ে ঢোকার চেষ্টা করবে। এখন এই যে একটা জায়গায়, একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে গ্রাম পুলিশ সদস্যদেরকে, ভাগ্য পরিবর্তন নিশ্চিত ভাই। আমি কোরআন হাতে নিয়ে বলতেছি, জাতীয় বেতন স্কেল, জাতীয়করণ শব্দের অর্থ একটা জাতীয় বেতন স্কেল, যেটা আপনাদের গেজেটে আছে, সেটা স্যার বলেছে লাল মিয়া সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এটা এমন না যে বাপে আইনা দিল, মা রানলো, ছেলে বসে বসে খেয়ে ফেললো। বাপে বাজার থেকে কিনে আইনা দিল, আর মা সেটার সাথে সাথে পাক করলো, আর ছেলে ঘরে বসে বসে মোবাইল দেখতে দেখতে রান্না হয়ে গেল, সেটা খাওয়া হয়ে গেল। এটি এমন বিষয় না ভাই। জাতীয় বেতন স্কেলটা একটা সময়ের প্রয়োজন, এখানে সময় দিতে হবে। না, আমি একটু পানি দিই। ওই বোতলগুলো দাও। দুঃখিত, আসলে আমার অনেক সমস্যা, যা আপনারা দূরের থেকে বুঝবেন না। আমার কাছে যারা আছে তারা বুঝবে, দূরের থেকে আপনারা বুঝবেন না। এই অবস্থায় কোনো মানুষ দৌড়ায় না, কিন্তু আমি দৌড়িয়েছি। তারপরও অপমান, অপদস্থ, বিভিন্ন ধরনের মন্তব্য সেটা পেয়ে যাচ্ছি। দেখ, আল্লাহ এটাই বলেছে কোরআনে যে ভালো কাজ করতে গেলে শত বাধা পেতে হবে, সৎ কাজে শতটা বাধা। তো সেই ক্ষেত্রে স্যার আমাকে কথা দিয়েছে যে লাল মিয়া, জাতীয় বেতন স্কেল তোমাদের হবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে।
এখন গ্রাম পুলিশ ঘরে বসে জানতে চান যে কয়দিন সময় লাগবে। আচ্ছা, এটা কি এইভাবে বলা যায় যে কয়দিন সময় লাগবে? 5 বছর লাগবে না, 3 বছর লাগবে না, 2 বছর লাগবে না, এইটা কথা দিতে পারি। কিন্তু আমাদেরকে, আমরা তো কেবল কেবল আপনারা দায়িত্ব, কেবল মাত্র আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কেবল মাত্র। এখনো আমরা দায়িত্ব কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পাইনি। এই সময় ওই চকলেট আছে না, ওই যে চকলেটটি কই নামাইছো দেখে দিই, ওই ঘরে, ওই ঘরে মনে হয়। একটা মিনিট বলে যাই। অনেকে এগুলোকেও বলে যে নাটক করি, নাটক নাকি করি। তো যাই হোক, আমাকে 10টা মিনিট সময় দেন, আমি 10টা মিনিট একটু রেস্ট নিই। এই 10 মিনিট নাইম কথা বলুক, এরপরে গুরুত্বপূর্ণ কথা আপনাদের বিষয় আছে। আমি, যদি আপনারা চান আমি আপনাদের মাঝে থাকবো, যদি আপনারা না চান আমি কোনো অপবাদ নিয়ে কোথাও থাকবো না ভাই, কোনো অপবাদ নিয়ে আমি কোথাও থাকবো না। তবে একটা কথা বলে বিদায় হবো যে আপনাদের ভাগ্যটাকে নষ্ট করার জন্য অনেকগুলো মানুষ আছে, তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তারা আপনাদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করতেছে, আপনাদের ভুল বুঝিয়ে তারা আমাকে সরানোর চেষ্টা করতেছে। তারা জানে যে লাল যদি এখানে থাকে তাহলে আমরা সাকসেস হব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সার্বিক বিষয়ে বিবেচনা করে কথা বলবেন। ফেসবুক মিডিয়াতে সার্বিক বিষয়ে বিবেচনা করে কথা বলবেন। আমাকে 10টা মিনিট সময় দেন, আমি 10টা মিনিট একটু রেস্ট নেই, তারপরে আমি আপনাদের মাঝে আইসা গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি কেউ লাইভ থেকে বেরিয়ে যাবেন না, ধৈর্য নিয়ে আপনারা লাইভে থাকবেন। আরো বেশি লোক হবেন, পর থেকেই একটা করে শেয়ার দিন। আজকের লাইভটার পরে যদি আপনারা আমাকে না চান, আমি কথা দিলাম আমি রোববার থেকে আর আপনাদের কাজে যাব না। এই কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করবো যে রোববার থেকে আমি কাজে যাব না। তবে রোববার আমি ঢাকা যাব, রেজলিউশন করে আমি রিজাইন দিয়ে চলে আসব। নাইম আসো, নাইমের কথা আপনারা একটু শোনেন। গেঞ্জি এটাই গাছ দিয়ে ঢুকবেন। আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশের সবাইকে জানাই আমার সালাম, হিন্দু মাইনে করি রইল দোয়া। এবং আমি একটা কথাই বলতে চাই যে 47,000 গ্রাম পুলিশের বাহিনীর যারা সদস্য আছেন তাদের কিছু সময় দিয়ে, আমাদের তো কেবল নতুনই হলো, আপনারা যে 16-17 বছর 30 বছরের উপরে কর্মচারী ইউনিয়নটাই করছে, কিন্তু 16-17 বছর ধরেন যে আমাদের বেতন করি 6,500 টাকায়। অনেক জায়গায় আছে যে 6,500 টাকা থেকে 3250 টাকাও কিন্তু সবাই পাই না। আমরা 3250 পাই, আবার 3250 পাই না, এরকম অনেক জায়গা আছে। তারপরে যাতায়াত ভাতা এটিও অনিয়মিত, অনেক সমস্যা আছে। এইগুলো থেকে আমাদের যে বাঁচতে হলে আমাদের যে যে হচ্ছে আমাদের যে সচিব স্যার আছে, এই নিয়ে আমাদের যে কথা দিয়েছেন কথাগুলো রাখবে, কিন্তু আমাদের তো সময় দিতে হবে। আপনারা 2 দিন পর পর যদি ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কি খবর, হলো না তো তাহলে তো হবে না। আপনারা দেখেন, আমাদের সময় দেন, আমরা যদি না পারি আমরা নিজেরাই পদত্যাগ করব, এটা হলো বড় কথা। আর যদি আপনারা চান যে আমরা বাদে আপনাদের ভালো একটা লোক আছে, রবিবার দিন আসেন ভাই, সচিবালয় গেটে আসেন বা প্রেস ক্লাবে আসেন, আপনাদের হাতে আমরা ছেড়ে দিয়ে, আমরা সবাই পদত্যাগ করে আপনার হাতে দিয়ে ভিতরে ঢুকাই দিব।
আপনারে ভিতরে ঢুকাই দিব, ভিতরে ঢুকাই দিয়ে আমরা তারপরে চলে যাব, ভিতরে ঢুকাই দিয়ে তারপরে চলে যাব, যে আপনারা হচ্ছে কাজটা করেন। কারণ ভাই 60 টাকা দিয়ে এবার আপনাদের কাছে এইটাই বলতে চাই যে আপনারা যারা হচ্ছে পারবেন, দেখলেন আমি তো আসলাম আজকে মাত্র, যে অসুস্থ, সে অসুস্থ, তারপরে কোরআন শরীফ হাতে নিয়ে যেসব কথা বলতেছে, ঠিক আছে, আমরা চাই যে আপনারা হচ্ছে কেন সময় দেন, কিছু সময় দেন। কতদিন ভাই এরকম তো দিন করা যাবে না। আমরা আপনাদের একটা লোক দিচ্ছি, ও ভিতরে যা কথা বলুক, কতদিন সময় নেবে দিক। যদি কর্মচারী ইউনিয়ন চাই যে ওরা তো এখন ভিতরে ঢুকতে পারতেছে না, ওদের গায়ে তো জ্বালা, ওদের গায়ে তো জ্বালা আছে যে আমরা ভিতরে যাইতে পারতেছি না। তারপরে ওদের যে হ্যাঁ সমন্বয় ছাড়া ভাই, সমন্বয়তে কোনো কিছু হবে না ভাই। সমন্বয় কাদের সাথে সমন্বয় করবে? কর্মচারী ইউনিয়নের সাথে। ওদের ওই যে একটা কথা বললো না যে সাপের গায়ে তো পাড়া পড়ছে, এখন ওরা তো কি করবে, যে ওরা ভিতরে ঢুকতে পারছে না, ওদের কমিটি নাই, ওদের পদ পদবি নাই, ওদের তো জ্বালা আছে, ওদের টেন্ডার থাকছে না, এটা জ্বালা আছে, জ্বালা তো আছেই, কারণ ওদের ইনকামই হচ্ছে টেন্ডার। সেটা এখন তো আর সেই সুযোগটা আর এখন পাচ্ছে না। সেই সুযোগ না পাওয়ার কারণেই পারবেন। আসেন আমি পরে কথা বলবো। আমি মূল কথাগুলো বুঝিয়ে দিই। তো যাই হোক, আমার যে বন্ধুগুলো আছেন ধৈর্য নিয়ে, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু আস্তে আস্তে কথা বলবো, কথা জোরে বলতে গেলে আমার কাজ এসে যায়। আমি প্রয়োজনে আরো আগে বসে মোবাইলের কাছে এসে বসি। ভাই সমন্বয় তারা ভাই করবে না। এখানে পোশাকের যে বিষয়গুলো, আপনারা আমাদের কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন, কমিটিটা ভাই যদি বিশ্বাস থাকে এক বাক্যে বলবো, সেটাও জাতীয় বেতন স্কেলের জন্যই কমিটি করা হয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় পোশাক খারাপ পান, সেই পোশাকটা যেন খারাপ না পান তার জন্যই কমিটিটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় পিছনের বকেয়া বেতন বাকি আছে, বিভিন্ন সমস্যা আছে, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাতায়াত ভাতা বাকি দীর্ঘদিনের, ইউনিয়ন পরিষদের ইউপি অংশের টাকা বাকি দীর্ঘদিনের, এমন এমন সমস্যায় জর্জরিত বাংলাদেশের বিভিন্ন গ্রাম পুলিশ সদস্যরা। ইউপি চেয়ারম্যানেরা আজকেও আমার কাছে ফোন আসছে, ইউপি চেয়ারম্যান মারছে, ইউপি সদস্য মারছে। এই যে সমস্যাগুলো, এগুলো সমাধান করার জন্যই আপনাদের এই কমিটির উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয় থেকেই বলেছে যদি আমি জেলা কমিটিটা না করি, এই পোশাকের সময় যখন পোশাক আপনারা পাবেন, তখন পোশাকের সময় সেই পোশাক টেন্ডার যারা নেয়, সেখানে গ্রাম পুলিশের পক্ষ থেকে একজন প্রতিনিধি দেওয়া হয়। সেটাকে বলে যে এই জেলা প্রতিনিধি, গ্রাম পুলিশের জেলা প্রতিনিধি, যেটা মোফাজ্জল পেয়েছে, যে কারণে আজকে মোফাজ্জল কর্মচারী ইউনিয়ন হয়ে গেছে। মোফাজ্জল পেয়েছে কর্মচারী ইউনিয়ন কিছু ব্যক্তিকে, আমার ডান বামের ব্যক্তিদেরকে তারা টুপ দিয়ে আমার থেকে আলাদা করে ফেললে। কৃষ্ণর ব্যাপারেও বলবো, কৃষ্ণকে হুমকি দেওয়া হয়েছে। কৃষ্ণ কেন আমার বিরুদ্ধে কথা বললো? কৃষ্ণকে হুমকি দেওয়া হয়েছে, কর্মচারী ইউনিয়নের লোকেরা হুমকি দিছে। কৃষ্ণর সাথে আমার কথা হয়েছে, আমি চেষ্টা করবো ওকে ইনভাইট আমার সাথে নেওয়ার জন্য, আমি চেষ্টা করব একটু পরে, আমি চেষ্টা করব নেওয়ার জন্য। আর কৃষ্ণ নিজের মুখেই যদি ইনভাইট আমি না নিতে পারি, কৃষ্ণ কথাগুলো, কৃষ্ণকে আমি ফোন দিয়েছিলাম যে কৃষ্ণ তুমি তো হিন্দু, তোমার ধর্ম তো গীতা, তোমার গীতার কসম দিলাম তোমাকে, গীতা তোমার ধর্মগ্রন্থ গীতার কসম দিলাম, সত্য কথা বলবা, যে লালের কি দোষ কি ভুল এটা বলবা। যখন ধর্মগ্রন্থের কসম দিয়েছি তখন কৃষ্ণ আর আগাইতে পারে নাই, ও সত্য কথাগুলো বলতে বাধ্য হয়েছে। তখন বলেছে আসল কথা হলো ভাই,
দেলোয়ার, কর্মচারী ইউনিয়নের দেলোয়ার, সেই দেলোয়ার কৃষ্ণকে ফোন দিয়েছিল, ভয় ভীতি দেখিয়েছে, হুমকি দিয়েছে, লালের বিরুদ্ধে কথা না বললে তার বিরুদ্ধে, কৃষ্ণের বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, না সমস্যা নেই, কথা বলতে এটা সমস্যা কি? আমি কি খারাপ কাজ করতেছি যে আমার কোরআন শরীফ হাতলে সমস্যা? এখন কৃষ্ণ সেগুলো, আমার একটি ভাই লিখছেন, ভাই আমিও হিন্দু মানুষ, কখনো মিথ্যা বলি না। ধন্যবাদ ভাই। আসলে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এটা আমি মানি না, আপনারা জানেন, পূর্বে যারা আমার সাথে আছেন। আমি একটাই বুঝি, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই ধর্মগ্রন্থ যার যারটা আলাদা। মুসলমানের ভিতরেও খারাপ আছে, হিন্দুদের ভিতরেও খারাপ আছে। কৃষ্ণকে দোষ দিচ্ছি না, কৃষ্ণ কিন্তু একেবারে সহজ সরল সাধারণ একটা ছেলে। যখন ওকে হুমকি দেওয়া হয়েছে তখন কৃষ্ণ আর ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বাধ্য হয়ে সে লালের বিরুদ্ধে কথা বলেছে। কৃষ্ণ আজকে আমাকে বলেছে সব। আমি চেষ্টা করবো কৃষ্ণকে ইনভাইটে নেওয়ার জন্য, কৃষ্ণর মুখ থেকে সেগুলো আপনারা শুনবেন। আর না হয় কৃষ্ণকে আপনারা ফোন দেন, আমি লাইভে চলাকালীন থাকা অবস্থায় ফোন দেন মোবাইলে, বিস্তারিত জানেন। তাহলে কর্মচারী ইউনিয়নের মুফাজ্জল, তিনি টেন্ডার কমিটি পেয়েছে, তিনি এখন লালেন না, তিনি কিন্তু টেন্ডার কমিটির লোক। তিনিও কিন্তু এখন পাগল হয়ে গেছে গা। আজকে তিনি বাড়িতে ঘর দিয়েছে, সরকারি ঘর পেয়েছে, সেইখানে লালের একটু অবদান আছে। আজকে তিনি ভালো চলে, আজকের চলাচল, আজকের তার চেহারাটা দেখেন, তার চেহারায় কিন্তু নূর ভাসতেছে, নূর। 25 বছরের বাচ্চার মতো চেহারা। এখন টেন্ডার কমিটির থেকে মাসে যদি, বছরে যদি 1-1.5 লাখ টাকা আসে, তাহলে তো চলে যায়, তখন টেনশন থাকে না, চেহারায় তো নুরই ভাসবে। এরকম আমার ডান বামের এই লোকগুলো তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়। কাউকে অর্থের লোভ দিয়ে, তাদের টেন্ডার কমিটি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে। হ্যাঁ ভাই, আমি কৃষ্ণকে অ্যাড দেব, আমি একটু কথা বলি, দেখি কৃষ্ণ ইনভাইট দিছে কিনা। কৃষ্ণ যদি লাইভে থেকে থাকো ভাই, একটু ইনভাইট দাও। কৃষ্ণ ইনভাইট দিতে পারে না, আমার বলছে যে ভাই আমি ইনভাইট বুঝি না এই ব্যাপারে। নাই, ইনভাইট পাঠাই কেমনে জানি, দেওয়া দিয়ে আমি তো ইনভাইট আরো কাঁচা। আমি চেষ্টা করবো যে ইনভাইট দেওয়ার জন্য। ইনে তো রিকোয়েস্টের তাহে কৃষ্ণ, কৃষ্ণর নাম কি দিয়ে ইংলিশে? ইংলিশে কৃষ্ণ ধন চৌধুরী মনে হয়, কৃষ্ণ ধন চৌধুরী। এমনি দেহ দিয়ে আনিয়ে বুঝতে হবে, অত ফ্রেন্ড হয়েছে না। খোঁজো, খুঁজে দেও কৃষ্ণ পাও কিনে। আমার ফোনটা দাও তো। আমি 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 দেখি, তুমি তোমার ফোন দেখো। আজকে জায়গায় আমি কৃষ্ণকে খুঁজতেছি, পাই কিনা। যদি আমার এখানে পাই তাহলে আমি কৃষ্ণকে চেষ্টা করব। দুঃখিত পেলাম না। কৃষ্ণকে আমি রিকোয়েস্ট করব, কৃষ্ণ তুমি একটু ইনভাইট দেওয়ার চেষ্টা করো। জায়গায় আমি বেশি সময় কথা বলতে পারবো না, যেহেতু আপনার এই পাইছি কৃষ্ণকে রিকোয়েস্ট দিয়েছি, পেয়েছি। কৃষ্ণ আশা করি লাইভে যুক্ত হবে। হ্যাঁ কৃষ্ণ, তোমাকে দিছি, রিকোয়েস্ট পাঠাইছি, তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি লাইভে যুক্ত হবা। রিকোয়েস্ট পাঠিয়েছি। আজকেও ময়মনসিংহের একটি ছেলেকে কমিটিতে রেখেছি। আমাদের কমিটিতে ময়মনসিংহের একটা ছেলে আছে। ময়মনসিংহের এই ছেলেটাকে, কি নাম, ময়মনসিংহের মুফাজ্জল। এই মুফাজ্জলকে ময়মনসিংহের বিল্লাল হোসেন, তিনি কিন্তু কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক। তিনি মুফাজ্জলের নাম্বারে ফোন দিয়েছে, ফোন দিয়ে তার ঠিকানা চেয়েছে, তার বাড়ি যাবে, তার বাড়ি যাবে। কৃষ্ণ, আমি তোমাকে রিকোয়েস্ট দিয়েছি, তুমি গ্রহণ করলে কিন্তু অ্যাড হও। তুমি অ্যাড হইলে না কেন? আমি তোমাকে আবারও রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করতেছি।
দেখো, দাও, এটি দাও। ওকে, দাও। হ্যাঁ, এদিকে নিতে দিবে। যাকে আমি কোরআন শরীফ আপনাদের অনুমতি নিয়ে মাশাআল্লাহ কৃষ্ণ এড হয়েছে সরাসরি কৃষ্ণের সাথে বেশি কথা বলার জন্য, কারণ কৃষ্ণকে পরিচয় দিয়ে দেওয়ার কিছু নাই। কৃষ্ণকে সারা বাংলাদেশের গ্রাম পুলিশ প্রায় লোকে কৃষ্ণকে চিনেন। ও কৃষ্ণ আবারও চলে গেল, সমস্যা মনে হয় হয়েছে। আমি আবারও চেষ্টা করব। রাখো। মনে হয় সমস্যা হয়েছে, আমি আবারও কৃষ্ণকে অ্যাড নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবার কৃষ্ণ অ্যাড হয়েছে। কথা বলো দাদা, কথা বলো। হ্যাঁ কৃষ্ণ, সরাসরি বলো। তোমার ধর্মগ্রন্থের কসম রইল, তুমি লালের জন্য কোনো মিথ্যা কথা বলবা না। না না না, যদি মনে করো যে মিথ্যা আমি কথা বলার লালের জন্য মিথ্যা কথা বলবো, তোমার ধর্মগ্রন্থ গীতা, তার কসম রইল, তুমি মিথ্যা কথা বলবা না, যা সত্য তাই বলবা। বলো। আমি আপনাকে প্রথমে বলতেছি, আপনি হচ্ছেন আমাদের বড় ভাই। আমার একটা কথা হচ্ছে সেটা, যেটা হচ্ছে আপনি কোরআন শরীফ আগে রাখেন, হাত থেকে রাখেন। মিথ্যা কথা বলবো না, কোরআন শরীফ রাখতে হবে। রাখছি, আমি কোরআন শরীফ রাখছি। রাখছেন? হ্যাঁ, কারণ হ্যাঁ রাখছি, বলো। অনেক অনেক সময় ভুল 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 ভ্রান্তি কিন্তু অনেক সময় মানুষ মিথ্যা কথা বলতে মানে মুখ দিয়ে কিন্তু অনেক সময় আসে, কিন্তু কোরআন শরীফ কোনো স্পর্শ করে না, কথা বলে সবচেয়ে বেটার। কারণ ভুল মানুষই করে আসলে। ভাই আপনি কিন্তু অবগত আছেন বা আপনি জানেন ভাই, 47,000 গ্রাম পুলিশে কিন্তু জানে যে আমি, আপনি এবং আমাদের সঙ্গে যারা নেতৃবৃন্দ ছিল এবং যারা অংশগ্রহণ করছিল 43 দিন যাবত, আমরা কিন্তু সকলেই জানি, ঠিক না ভাই? কিন্তু পুরো অবদান কিন্তু আপনার। এই এই রিপন ভাই আছিল, মানে অনেকেই ছিল আপনার পিছনে, আমিও ছিলাম, ঠিক না ভাই? এখনো পর্যন্ত আছি। আর আপনার দ্বারাই মনে করেন গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হবে, আপনার দ্বারাই কিন্তু জাতীয়করণ হবে, এটা নিশ্চিত। কারণ আপনার যে সাহসটা আছে, সৎ সাহসটা আছে, এটা কিন্তু কোনো ব্যক্তির নাই। কারণ আপনার মানে মেইন মেইন হচ্ছে পাওয়ার এবং সাহস, এই দুইটা কিন্তু আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আমরা কিন্তু জানি। আর মিথ্যা কথা আপনার সঙ্গে আমি কেন বলবো? মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই নাই। একটা মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথার জন্য মনে করেন সারা জীবন কৈফিয়ত দিতে হবে, আর মরার পরেও কৈফিয়ত দিতে হবে। আল্লাহ মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ। তোমার মতো হ্যালো, হ্যাঁ কৃষ্ণ, বলো। বলতেছি বলতেছি আপনি যে এই 47,000 গ্রাম পুলিশের যে উন্নয়নের যে যে সামনে ধারাটা যে আপনি যে কষ্ট করতেছেন, এটা কিন্তু আমরা সকলেই জানি, ঠিক না ভাই? এটা কিন্তু বলো, তুমি বলো। প্রত্যেকটা মানুষই জানে। এই প্রত্যেকটা মানুষই জানে। আপনার 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 বিষয়ে প্রথমে জানবে যে লাল ভাই কি করতেছে, লাল ভাই কি না করতেছে গ্রাম পুলিশ বাহিনীর জন্য, এটা কিন্তু সকলের কিন্তু অবদান আছে। আর এনে মনে করেন আপনার সাথে যে আমার একটা তুমি একবারে বলে দাও, ভাই কথা বলবে না, তুমি সব বলো, ঠিক আছে? ভাই গলায় সমস্যা তো, তুমি বলো। এ টু জেড যা যা হয়েছে, তোমার যা যা বলছে, যে যা সবকিছু তুমি ক্লিয়ার করো। না না, আপনি বলেন ভাই, আপনি মেইন মেইন পয়েন্টে একটু একটু কথা বলেন, তাহলে সবচেয়ে ভালো হবে। একটু একটু কথা বলেন আপনি। তোমারও যদি আমি বুঝিয়ে না দিই, তাহলে তুমি বলতে পারবা না। জি জি জি, এখন বলেন। এই যে কর্মচারী ইউনিয়নের দেলোয়ার তোমাকে ফোন দিয়ে আমার বিরুদ্ধে কথা বলাইছে, আমার বিরুদ্ধে কোন কারণে তুমি কথা বলছো, তোমার হুমকি দিয়েছে, তুমি বললা, সেগুলো এই লাইভের মাধ্যমে সকলকে তুমি বলো যে বিষয়টা কি। না, আসলে একটা নাম্বার আমার কাছে ফোন আইছিল, একটা নাম্বার এসে আমার কাছে ফোন করে বলছিল যে এটা যে তোমরা যে কমিটি গঠন করতেছো, তোমরা যে কমিটিটা করতেছো, এই কমিটিটা কার কাছ থেকে অনুমোদন নিছো। মানে 3 দিন ধরে মনে করেন একটা অনেক কষ্টের ভিতরে আছি। প্রায় প্রতিদিন 100 থেকে 200 ফোন আসে যে তোমরা যখন কমিটি গঠন করতেছো, কার কাছ থেকে তোমরা আদেশ নিছো। আর এটা বলতেছে মানে অন্য সংগঠন যারা আছে
এই বাংলাদেশে গ্রাম পুলিশের অন্য সংগঠন যারা আছে সকলেই কিন্তু মনে করেন যে তোমরা যে কমিটি করতেছো, কমিটি করার লাগে তো তোমরা 9 জন সমন্বয়কারী এই জায়গায় তৈরি হইছো না। তোমরা যেহেতু স্বাধীন করছো এই বাংলাদেশে গ্রাম পুলিশকে, ঠিক আর আছে, স্বাধীন ঠিক আছে, করার পিছনে কিন্তু এই ব্যানারে কিন্তু সবাই ছিল। এই যেমন তো আমি দেখবি, বলি ভাই, আমি আপনাকে বললাম যে বলতে তোমার নামে অবশ্যই বলবো, মামলা করা হোক, আমি তোমার মামলার বলবো। মামলার জি সেটা সেই কথাটা বল। জি ভাই, আমি বলবো। ওরা আমি পরে আমি বলতেছি, আচ্ছা আপনারা কে কে বলতেছেন? কয় আমরা আমরা যারা আছি 47,000 গ্রাম পুলিশ, প্রত্যেকটা গ্রাম পুলিশ কিন্তু মনে করেন আমরা আপনাদের যে ব্যানার আছে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, যে ব্যানারের তলে কিন্তু আমরা প্রত্যেকজন মানুষ গেছি। তোমরা কিন্তু আমাদেরকে ইনভাইট করছো, ইনভাইট পরে কিন্তু আমরা প্রত্যেকজন গেছি। আর যাওয়ার পরে যেন তোমরা সমন্বয়কারী একটা কমিটি গঠন করছো 9 জন, এই কিন্তু তোমরা করছো না। তোমাদেরকে মানানো হয়েছে কিভাবে? তোমাদেরকে মানাইছে 47,000 গ্রাম পুলিশ আন্দোলন কর্মসূচির মাধ্যমে তোমাদেরকে মানানো হয়েছে। এখন এই 9 জন 9 জন সমন্বয়ক থাকার পরে যে তোমরা একটা কমিটি গঠন করতেছো, এই কমিটিটা কার কাছ থেকে মানে অনুমোদন আনছো বা অনুমোদন করতেছো বা কেন করতেছো? ও তো একটা মামলার, তারপর থেকে মনে করেন একটা মামলার একটা হুমকি এবং অনেক খারাপ খারাপ কথা অনেকে বলতেছে, বা ডিস্ট্রিক্ট পর্যন্ত, বিভাগীয় পর্যন্ত, ঢাকা পর্যন্ত যাওয়ার একটা মানে নিষেধাজ্ঞা, এটা কিন্তু আমি অলরেডি আজকে 3-4 দিন ধরে আমি পাইতাছি। তখন আমি কিন্তু আপনারা বলছি যে ভাই, আমরা কিন্তু কমিটির পক্ষে যদি আমরা না থাকি, আমরা যদি 9 জন সমন্বয়কারী যদি মনে করেন বিভাগীয় আছি, আমরা 9 জন সমন্বয়কারীর মাধ্যমে কি আমরা একটা ভালো আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারি। এটা এটা কিন্তু আপনাকে বলছি আমি। এবং নাইম ভাই, নাইম ভাই কিন্তু আমার বলছিল যে কৃষ্ণ, তোমার ফোন দিয়ে একটা ভিডিও করে ছাড়ো, যে ভিডিওটা সবাই দেখবে জানবে, এবং সেই ভিডিওটা হচ্ছে একটা কমিটির বিষয় আছে। তো তখন আমি কিন্তু নাইম ভাই বললাম যে নাইম ভাই, আমাকে কিন্তু লাল ভাই কথাটা বলে নাই, কমিটির বিষয়ে লাল ভাই আমাকে বলে নাই। তোমারে আমি আগেই বলছি যে তোমার ধর্মের কসম দিছি, জি যে জি তুমি জি। মূল কথাটা বলো যে তোমারে এই হুমকি দিছে ব্যানার পড়ছো দেলোয়ার, এটা আমার শুনে বলছো যে এটা দেলোয়ার আমার হুমকি ওটা দিছে, ওটা অনেকেই সেই বলছে কথাটা ভাই, একটু এটা ওটা ক্লিয়ার মানে করে বলো। নাম দিয়া যে 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 আমাকে যে নাম্বার দিয়ে যে ফোন করছে, ফোন করে কইছে, সেই নাম্বার দিয়েও আছে, এবং যে কলটা রেকর্ড সেটাও পর্যন্ত আমার কাছে আছে, এবং যে নাম্বারে ফোন করে আমার কইছে সেই নাম্বারটা কিন্তু আমার কাছে। অন্য যদি মনে করেন যে আমি যদি একজনের নাম বিক্রি করি, যদি একজন ফোন দেয় যে তুমি আমার অফিসে এসে ভাঙচুর করছো, তুমি আমার অফিসে এসে ব্যানার ভাঙচুর করছো, ব্যানার আগুন দিয়ে ফুসো, এখন মূল কথা হইছে আমি তোমাদেরকে মামলা দেব ভাই। তো এটা তো একটা ভয় পাওয়ার বিষয় না, আপনি বলেন? ঠিক না? যেই হোক না কেন। কাল থেকে আরো লাগলাম, কাল থেকে কর্মচারী ইউনিয়নের পিছনে আরো লাগলাম। হুমকি দিছে না তোমারে মামলা দিব? তোমার তো হুমকি দিছে, আমার মন আছে? কাছে তো উজ্জ্বলের সামনে তোমার হাতটা ধরে নিয়ে ফেঁকে দিছিলাম যে ওরা না বলে এই বস্তায় ভরবি ভর। তারপরে তুমি কেন ভয় পাও? তারপরেও কেন তুমি ভয় পাও? কেন ভয় পাও? 47,000 গ্রাম পুলিশের রক্ষা করতে গেলে নয় এক কৃষ্ণ মারা যাইবে, জেলখানার ভিতরে বসে থাকবা, সমস্যা কি আছে? না মামলা দিব। কাল থেকে আরো বেচলাম ওদের পিছনে। সাহস নিয়ে কথা বলো, কথা বলো, বলো তুমি, বুক ফুলে বলো, মন খুলে বুক ফুলে বলো, ওটা কেন তোমার কি মানে করতে হবে পাবো না? ভাই, মেইন কথাটা হচ্ছে এই যে কমিটি করলে হয়তো আমার ভাই মনে করেন বাসার লাগে দিব না, এই কারণে কিন্তু আমি একটু পিছনে আছি। তুমি কমিটির প্রধান, কমিটির প্রধান তো আমি। মাইরে তা হালালের আপনি লেগে হুমকি দিছে আমারে। আপনি তো শোনো, আপনি তো ওই শোনো, আপনি তো দেলোয়ার ওই জায়গায় দেলোয়ার থাকবেন কিন্তু। দেলোয়ার কর্মকর্তার কাহিনীটা শোনো, তুমি লাইনে থাকে একটু। দেলোয়ার আসছে একা আমার কাছে, একা কথা বলার জন্য। ওই দিন একা আসছে প্রথমে, এরপরে 4 মিনিট পরে 5 মিনিট পরে আরেকটা লোক আসছে, পরিচয় দিল বিশিষ্ট শিল্পপতি, তার বড় ভাই। বস বলতেছে, দেলোয়ার তারে বস বলতেছে, বস আমার বস বিশিষ্ট শিল্পপতি। তারপরে 60-70 জন লোক সে চারের মধ্যে রেডি রাখছে আমারে মারবে, আমাকে মেরে ফেলবে। আমি কি ভয় পাইছি? তারপরের দিন আবার ঢাকা গেছি, তারপরের দিনই আবার ঢাকা গেছি, সেই দিনও ঢাকা আছি। দেলোয়ার মেরে ফেলার জন্য আমাকে মানুষ সেটিং দিছে কর্মচারী ইউনিয়নের। আমি তো ভয় পাই নাই। তুমি কৃষ্ণ কেন ভয় পাও? তুমি তো বীর সৈনিক, আমার জানা মতে তুমি বীর সৈনিক, তুমি কেন ভয় পাও? মারলে আমাকে মারবে কৃষ্ণ, তোমাকে মারবে না, কিন্তু মিথ্যার কাছে কখনোই বিক্রি হবে না। আমার না সবচেয়ে না দুঃখ না যে না, কৃষ্ণ ভয় পেয়ে। লাল ভাই শুনেন, লাল ভাই আপনার যে একটা মানে 47,000 গ্রাম পুলিশের ভিতরে আপনার অবদানটা সবচেয়ে বেশি। আপনি যে কাজগুলো করে দেখাইছেন, এক কোনো ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত করে দেখাইতে পারে নাই। এই জন্মেও আপনি দেখাইছেন, অনেক কাজ করছেন আপনি গ্রাম পুলিশের পক্ষে। আপনি যদি কাজ একমাত্র আপনি সেই ব্যক্তি
কাজ করার পক্ষে, আর কোনো ব্যক্তি তো নাই এই জায়গায় কাজ করার মতন। মানে এই কাজটা মনে করেন স্থগিত করার জন্য, এই কাজটাকে মনে করেন আটকায় দেওয়ার জন্য কিন্তু অনেকে পায়তারা করতেছে। তা মনে করেন আমি আপাতত ঢাকাও গিয়ে উঠতে পারতেছি না, এটা কিন্তু আপনি জানেন। শুধু একটা জিনিসের ভয়ে যে অনেকেই ফোন করে বলতেছে যে তুমি আমার অফিসে আগুন আগুন লাগায় ফুরাছো, ব্যানার আগুন লাগায় ফুরাছো, এখন তোমরা কি হয়, তোমাদের কি অবস্থা হয়, তোমরা কিন্তু আমরা চাচ্তাম না। এটা একটা ভয়ের বিষয় ভাই। আচ্ছা, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। তোমরা আমার রক্ষার জন্য গোটা যে লাল মিয়া ভাইয়ের কিছু হইতে দিব না। আর আমি সব সময় চেষ্টা করি যে আমার লোকগুলার এইভাবে দুই হাত দিয়ে আগলে রাখার জন্য, যে আমার কোনো লোকের যাতে ক্ষতি না হয়, তার আমার আগে যাতে ক্ষতি হয়, ওই এটা আমি চেষ্টা করি। আরেকজন প্রশ্ন করছে মোহাম্মদ শাফিকুল মিয়া, যে প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ তুমি কি কমিটির পক্ষে? এই যে ভাই কমিটিরা ভাই আজকে আমার মারতাছে, বুঝছো না, আমার সমস্যা আছে ভাই, আমি ভাই কমিটির পক্ষে নাই ভাই, আমি থাকতাম মনে ভাই, নাহলে আমি শেষ মনে করেন, বুঝছেন? আমার মনে করেন এই দেখতেছেন না, আসলে একটা কমিটি করতে গেলে, একটা কি যেন একটা উন্নয়নের জ্বর বয়ে, একটা কমিটি করতে গেলে একটা বাহিনীর যে কতটা রুলস আছে, সেই রুলসটা কিন্তু অনেকে বুঝে, অনেকে কিন্তু বুঝে না। কিন্তু যারা নেগেটিভ বা যারা একটা বাজে একটা মন্তব্য, একটা কমেন্ট করে, এটা কিন্তু না বুঝে করে, কিন্তু এরা কিন্তু একটা সাধারণ একজন মানুষ কিন্তু ভয়ও কিন্তু পায়। ঠিক না? ঠিক হয়েছে আপনি এখন? তুমি তো ভয় পাও, তোমারে একজন পাত্রী পোলান হুমকি দিল আর তুমি ভয় পাইলে, তুমি তো বোধহয় ওইটাই ভয় ভাই, পাও কি? শুনেন ভাই, শুনেন, আমি আমার সমস্ত কাজকর্ম যা কিছু আছে, প্রত্যেকটা কাজকর্ম ভাই আপনি অক্ষর অক্ষর দায়িত্ব পালন করেন, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। কিন্তু ভাই আমি কমিটির পক্ষে আমি থাকবো না ভাই, কমিটির পক্ষে আমি কাজও করবো না, এটা আমার লাস্ট কথা ভাই। কারণ আমার তাহলে যেহেতু আর কি ভবিষ্যৎ বলার? আছে, আমার মেয়ে আছে, আমার যেহেতু তুমি শুনেন আমার কর্মচারী মা, ইউনিয়নে ভয় আমার পাইলে, বউ আছে, শুনেন আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, সবাই তো ভয় পাইতেছে ভাই। প্রতিদিন 500 ফোন আয়, শুধু একটার কারণে আসে, ভীষণ ভয় দেখায়, এবং এই কমিটির বিষয়ে ভয় দেখায়, তুমি কমিটির পক্ষে থাকো আসতে তোরা মারে লাইম, এই ভয় ভাই আমি এই কারণে বলতেছি যে আমি কমিটির পক্ষে নাই ভাই। এটা কিন্তু ভাই না, আমি মিথ্যা আমার কথা কথা বলতেছি না। বলছি, যেমন আমি যে আমি তো মনগঞ্জ থেকে ঢাকা যাই, এই তুমি ট্রেনের মধ্যে কোনো আক্রমণ করে কি করাম ভাই কোন? কৃষ্ণ, আমার কথা শোন। তোর ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি নাই, বউ বাচ্চা নাই। আছে। আমরা যদি ভয় না পাই, তুই কিসের জন্য ভয় পাবি? আমরা তো ঝিনাইদহ থেকে আসছি। ওই সুমন আছে, সুমন ভাই দিকে এসো। সুমন বাগেরহাটতে এসে পড়ে আছে। আমাদের বউ বাচ্চা নাই, ছেলে পেলে নাই, আমরা ভয় পাই? আমাদের ভয় নাই? আমাদের যদি কিছু হয়, বউ বাচ্চা চালাবে কে? চালানোর কি অন্য লোক আছে? হ্যাঁ, আজ ঢাকা আস, মরলে পারে একসাথে মরবো। কোন কর্মচারী ইমরান ভয় দেখায়? সে কর্মচারী ইমরান যারা তোর ভয় দেখাচ্ছে না, তাদের বিচার আমি কালকেই করবো। তারপর কি দেখাই? কালকেই করবানে তুই আয়। তুই খালি মুখ দিয়ে বলবি যে আমার ভয় দেখাইছে কর্মচারী ইউনিয়ন, তুই ডাক্তার খালি তো দূরের কথা, ভয় বাড়িতেও দেখাইছিস, থাকতে পারবে বাকিটা না, আমরা বাড়িতেও না। তুই খালি বলবি যে কর্মচারী ইউনিয়ন আমাকে ভয় দেখাইছে। আর যদি রেকর্ড কল থাকে, তাহলে কর্মচারী ইউনিয়নের গোষ্ঠী, কোরআনটা রেখে ভালোই করছি, গোষ্ঠী ঠাপিয়ে দিবনি। আমি তো এতদিন আমি ঠান্ডা মাথায় চলি, কোনো ই করি না। তুই ওই রেকর্ডিংটা রাখ কাছে, যা যা করার দরকার কালকেই করে দিবি, পরশু দিন না, কালকেই আমি করবানে। রাত্রি কথা আচ্ছা। বলতেছি, কালকেই করবো। এতদিন তো কিছু বলি নাই। হুমকি দেবে কি জন্য? যদি সাহস থাকে সামনে সামনে আসুক। ঢাকা এসে পলায় বেড়ায়, না সচিবালয়ে ঢুকতে পারে না। নাইম ভাই শুনেন, নাইম ভাই শুনেন, আমি একটা কথা বলি, আপনারা আপনারা সকলে কিন্তু আমার সম্মানীয় ব্যক্তি, বিশ্বাস করেন, আমরা সকলেই চাই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টটাকে উপরে তোলার জন্য, আমরা চাই দুলা ডাইল ভাত খায়া বাঁচার জন্য কিন্তু আমরা লড়াই করতেছি। এখন আমার সঙ্গে যেগুলা মানে মোটিভেশন দেওয়া যেগুলা ফোন আসতেছে, এগুলা ফোনই হচ্ছে কমিটির বিপক্ষে, তা আমি কিন্তু এই কমিটির পক্ষে ভাই আমি থাকবো না। এতে আপনারা দুই আপনারা মাফ করেন করেন ছোট ভাই হিসেবে, আমি যাবো না, আর এই কমিটির পক্ষে আমি কাজও করবো না ভাই, আমি আমার ভাবে থাকতে চাই ভাই, প্লিজ প্লিজ ভাই। তুই কি আমি ভয় একজন সমন্বয়কারী ছিলাম, আমি একজন সমন্বয়কারী ছিলাম, যদি কোনো সময় প্রয়োজন হয় গ্রাম পুলিশের পক্ষে আমি কাজ করব, কিন্তু কমিটির পক্ষে কাজ করলে আমি হয়তো আমার সমস্যা হবে। শোন, অনেকেই কমেন্ট করতেছে যে কৃষ্ণর সাথে আমি যাব, কৃষ্ণর না কিসির না না, ভয়? আপনার তোর সাথে লোক আপনার কোনো ভুল নেই, লাল ভাইয়ের কোনো ইনো ভুল নেই। লাল ভাই মানে লাল ভাই আমাকে ঢাকা চিনাইছে, প্রত্যেকটা উলি গুলি লাল ভাই আমার চিনাইছে। আমার মোবাইলটা চুরিয়ে নিল গিয়া লাল ভাই আমার অনেক সহযোগিতা করছে, লাল ভাইয়ের অবদানটা আমি জানি। কিন্তু মনে এবার করেন আমার এই কমিটির পক্ষে, এই কমিটির কমিটি পক্ষে যদি না দিস, এবার আমার কথাটার উত্তরটা তুই দে। বলে। তুই যে কমিটি দিবি না, সতীশ স্যার কমিটি দিতে, তুই সেদিন ছিলি উপস্থিত। হম কমিটি হম। যদি না দিস, অভিযোগগুলো তুই পেশ করবি কার মাধ্যমে? বৈষম্য আন্দোলন হয় সমন্বয়কারী দিয়ে, তো বাস্তবায়ন করতে তো কমিটি লাগে, সেটা তুই কিভাবে আদায় করবি? এটা বলে, এই যুক্তিটা তুই আমাকে দে বেটা। 9 জন সমন্বয়কারী, শুনেন শুনেন নাইম ভাই শুনেন, 9 জন
সমন্বয়কারী আমরা 8 জন আছি, 8 বিভাগের। একজন হচ্ছে প্রধান, যিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই। 8 বিভাগের একজন থাকলে তো আট। ও আমি তোরে বুঝাই, যতক্ষণ নির্বাচন এই যে এই ছাত্র গো আন্দোলন ছিল, যতক্ষণ আন্দোলন ছিল ততক্ষণ সমন্বয়কারী ছিল। আন্দোলন যখন শেষ হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে সমন্বয়কারীর পদগুলা বাদ করে বর্তমান উপদেষ্টা এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে আলাদা আলাদা লোক দিয়ে দিচ্ছে। এখন আর ওই কমিটির কোনো, যেই সমন্বয় কমিটি কাজ করছিল তাদের কোনো কিন্তু এখন আর এই কোনো পদ পদবি সেখানে নাই। এখন গ্রাম পুলিশেরও যতক্ষণ আন্দোলন ছিল ততক্ষণ সমন্বয় কমিটি ছিল। তোমার মাথা পোলাপানের মাথা এখনো। তোমার সামনে সচিব স্যার বললো, তোমার সামনে বললো যে আমি বলছিলাম যে স্যার সমন্বয়কারী দেই আমরা, স্যার বললো যে না সমন্বয়কারী দেওয়া যাবে না। কিন্তু সমন্বয়কারী এখানে কোনো শব্দ নাই। আমার তো যেতে হবে না, আমি তো যাইতে পারবো না রাস্তার মধ্যে, আমার একটা করবে, তখন কি করবেন? তাহলে সেটা তো তোমার ব্যর্থতা। এখন সেই তোমার ব্যর্থতার জন্য তুমি যদি বলো এই মানে আমি এই কারণে কমিটির শুনেন, পক্ষে আমি না, তো আমি আমি কমিটির আমি পক্ষে না। শুনে না, আমি এই কারণে বলতেছি লাল ভাই, আপনার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে। আপনারা কমিটি নিয়ে ভালোভাবে কাজ করেন, আমি আপনাদের পক্ষে আছি। কিন্তু ওই কমিটি নিয়ে যেহেতু আমার যেহেতু জীবন মরণ হুমকি আইছে, আমি কমিটির পক্ষে ভাই আমি থাকতাম না ভাই। তুই সর্বক্ষণ আমার সাথে থাকবি। আমি যদি মারা যাই তাহলে তুই মারা যাবি, রাজি আছোস? আমারে ছাড়া একটা মিনিটও যাবি না কোনোখানে, বাথরুমে গেলেও আমারে নিয়ে যাবি। ঢাকাতে যতদিন থাকবি তোর লগে আমি মানুষ দিয়ে তোর বাড়ি পর্যন্ত পৌঁছামু, তুই একলা বাড়ি যাবি না। যতক্ষণ ঢাকায় থাকবি আমার ছাড়া কোনোখানে যাবি না। বাথরুমের প্রয়োজন হলে বলবি লাল ভাই বাথরুমে যাবো। কয়দিন করতেছ যখন ছিনতাইকারী ধরছিল তখন বাথরুমে যাইতে পারছ নাই, নিচে যাইতে বললেই বলছে আমি একলা যাবো না, আমি একলা যাবো না। তখন তোর লগে লোক পাঠাইতে হয়েছে না, আমার সাথে হচ্ছে। আচ্ছা তোর আবারও তোর একলা কোথাও ঢাকার বুকে ছাড়ব না, তোর লগে সবসময় 2 জন 3 জন লোক যাইবো। তুই আল্লাহ বাসে রাখলে রবিবার দিন ঢাকা আসবি। আর তোরে কারা হুমকি দিছে? তোর হুমকি দাতাটা তোর সামনে তার বিচার হবে। তোর হুমকি দাতার বিচার এই রবিবার দিন তোর সামনে হবে। স্যাপ ফালিয়ে স্যাপ চাটাবো, স্যাপ ফালাবো নিচে, স্যাপ ফালিয়ে স্যাপ চাটাবো তাদের। যদি না পারছি তাহলে তাহলে বললাম বাপের জন্মের না। তোরে যে হুমকি দিছে সেই হুমকি দাতারে যদি মাটিতে স্যাপ ফালিয়ে স্যাপ না চাটাইতে পারি তাহলে বাপের জন্ম না। ঢাকায় আসবি, ওদের পিছনে 47,000 গ্রাম পুলিশ করবে। তোর মতো কৃষ্ণরে থামাইতেছে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য নষ্ট করার জন্য। আমার মতো লাল থামাতে পারবে না, কিন্তু তোর মতো কৃষ্ণরে ভয় ভীতি তুই আজকে লাইভে ক্লিয়ার করে দিছস যে আমি কমিটির পক্ষে না। কিন্তু কেন না, আমি আমার জীবনের হুমকিতে আছে, আমি কমিটির পক্ষে গেলে আমার বাইরে ফালানোর হুমকি দিতেছে। তো সেই কারণে তুই কমিটির পক্ষে না। কিন্তু কমিটিটা এখানে সচিবালয় থেকে সচিব স্যার বলতেছে কমিটি দিতে, আর গ্রাম পুলিশ বলতেছে কমিটি লাল মিয়া তার লাভের জন্য দিতে যাচ্ছে। যাই হোক, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে লাভের জন্য কোনো কমিটি হচ্ছে না। এরপরেই যে দাঁড়াবে পোশাক, পোশাক পোশাকের ব্যাপারটা দাঁড়াবে। তুই নিজেই প্রশ্ন করছিলি, তুই নিজেই স্যারের প্রশ্ন করছিলি স্যার আমার পোশাক দেখেন। প্রশ্নটাকে আমি করছিলাম না তুই করছিলি? আমি করছিলাম আমি। তাহলে সামনেও পোশাক খারাপ পাবি যদি জেলা জেলা কমিটিটা না করস, ভালো পোশাক পাবি না। ওই কর্মচারী ইউনিয়নের টেন্ডার যেটা জমা দেওয়া, ওই তারা তারা এই পোশাকের কমিটিতে তারা থাকবে। বাংলার গ্রাম পুলিশকে চান যে এই পোশাক খারাপ গ্রাম পুলিশ না পায়, তারা যেন ভালো পোশাক পায়। এটা কি চাস না যে প্রত্যেকেই ভালো মানসম্মত পোশাক পাবে এবং এই কালারের পরিবর্তন আসবে, নতুন কালার আসবে, এগুলো কি চাস না? এটাকে কিন্তু দায়ী এই কমিটির জন্য, তোমরা নাই, এটা স্যার বলছে। তা যদি বলে থাকে সেই সত্য কথাগুলো ভাই তুই শুধু বল, বল। বলছে তোর কাছে আমার অনুরোধ, আসলে বাকিটা সচিব মাইনে নেওয়া, সচিব স্যার দায়িত্ব শুনেন, নেওয়া, যা কিছু করা, মারামারি করা, আমাদের কাটাকাটি করা, যা কিছু করা আমি করে মনে সময় দাও, অবশ্যই সবকিছু হবে, কিন্তু সময় তো, সময়টা একটু দাও আমাকে, এটা কিন্তু বারবার বলছে এই কথাটা। এর 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 প্রেক্ষিতে এই বিশ্বাসে কিন্তু আমরা কাজ করতেছি। এবং ইউনিফর্ম প্যান্ট আমি কিন্তু বলছিলাম স্যার আমাদের যে প্যান্টটা আছে এই প্যান্টটা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর প্যান্ট, তখন স্যার বলছে কি প্যান্টটা কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু
মানে নেটওয়ার্কের সমস্যা। জি জি বলেন। এবার বল, না নেটের সমস্যা না, তাহলে কি আমি আমি সঠিক আছি? তুই একটা কথা মুখ দেখালি বল আপনি যে আমার কাজ আমার শুনেন সবকিছু শুনেন ঠিক আছে আপনি কিনা। শুনেন, না না, আপনি ওটা না, আপনি মনে করেন আপনার জায়গার মধ্যে আপনি সঠিক আছেন, 100% সঠিক। আপনাকে আপনার তো গ্রাম পুলিশের পক্ষ থেকে সিলুট দেওয়া উচিত। কথাটা কিন্তু সঠিক, এটা মিথ্যা না ভাই। আপনি যে কাজগুলো করতেছেন প্রত্যেকটা কিন্তু ন্যায়সঙ্গত ভাবে করতেছেন, এবং ওই পোশাক, ইউনিফর্ম, ফ্যান সমস্ত কিছু কিন্তু পরিবর্তন, কিন্তু আপনি কথা বলছেন প্রত্যেকটা কিছুই হবে, কিন্তু এই যে মনে করেন এইসব ভয় ভীতির কারণে কিন্তু মনে করেন আমি ঘর থেকে লড়তেছি না আর আসতেছি না। এই তুই যে টাকা কমিটির পক্ষে থাকলে আমাকে কালকে বলতেছেন। কালকে শোন, কালকে তুই বুক ফুলিয়ে টাকা আসবি, গ্রাম পুলিশের টাকা কিছু না কিছু আমার সহযোগিতা করতেছে। তোর গাড়ি ভাড়ার টাকা কালকে দুপুরের ভিতরে আমি পাঠিয়ে দেবো, গাড়ি ভাড়ার টাকা দুপুরের ভিতরে পাঠিয়ে দেবো। তুই টাকা আসবি, তোর যদি একটা চুল ছিঁড়তে পারে, তোর একটা চুল যদি ছিঁড়তে পারে, তুই বুঝস না তোরে নিয়ে ফেক্কে দিছিলাম ইয়ের কাছে, এই ওই উজ্জ্বলের যে কাছে। অলরেডি বলতেছেন, অলরেডি আমাদের নামে মামলা হইছে বলছে, মামলা শুনলে ভয় করে না? আবার হিন্দু মানুষ আমরা। কৃষ্ণ, আমি তো একদিনও বাড়ি যাই নাই। মামলা যদি হয় আমার নাম হইব না? আচ্ছা কৃষ্ণ, মামলা মামলা হলে এক নম্বর হবো আমার নামে, এক নম্বর। আপনার নামে আর আমার নামে হইছে। আচ্ছা তুই তো 2 নম্বরে থাকবি নাকি? তোর লগে তো জেলে আমিও থাকুম নাকি? দুই ভাই মিলে জেলে বয়ে ভাত খামু, সমস্যা কি হয়েছে? আমি খামু, তুই খাবি, তুই আমারে দিবি, আমি তোরে দেবো, সমস্যা কি হয়েছে? হ্যাঁ, আমিও তো তোর লগে থাকুম জেলের ভিতরে, সমস্যা কি? বোকা। সময়ে বলে দিব না কে কার নামে মামলা করে, সময়। 47,000 গ্রাম পুলিশের জন্য না একটু জেলেই খাটবে। কি হইবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক ওকে, আছে কালকে চলে আসবি, আল্লাহর রহমতে কালকে চলে আসবি। ওকে, বাই। আচ্ছা। এখানে কিছু কথা বলি, বাই বাই করিস না, আমার গলার অবস্থা ভালো না, আমি লাইফে চলে যাবো। দেখ, যতটুকু ছিল আশা করি আপনারা সঠিকটা এবার বুঝতে পেরেছেন। আমি কথা বলবো, আপনাদের কারো কমেন্টের উত্তর আমি ভাই দিতে পারবো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আপনারা ইতিমধ্যে যদি বুঝে থাকেন যে আমি আমার শারীরিকভাবে প্রচুর অসুস্থ ভাই, যা বলার বাহিরে। তারপরও আমি রেস্ট নেব না যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাগ্য পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আমি যদি শরীরে শক্তি থাকে, যে আমি শরীরের শক্তি আছে, আমি উঠে যাওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কমিটিও করা হচ্ছে আপনাদের প্রয়োজন ভাই, একটা টাকা লাভের চিন্তা এখানে করে না যে টাকা আসবে আমার। আপনারা যদি এই কমিটিকে না থামাতে পারেন, তাহলে কমিটি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে দেবে না। আর কমিটিকে যদি থামাতে যান, অবশ্যই অবশ্যই আপনাদের জেলা কমিটি এবং থানা কমিটি করতে হবে। কেন্দ্রীয় কমিটির কাজ শেষ, কেন্দ্রীয় কমিটি করা শেষ। যদি আপনারা কেউ মনে করেন যে লাল মিয়া এখানে সভাপতি হওয়ার জন্য কমিটি করছে, ভাই প্লিজ আপনি চলে আসেন, সভাপতির দায়িত্ব আমি আপনাকে দিয়ে দেবো। আমি আপনাদের পাশে থাকবো, সভাপতির আমার দরকার নাই, পাশে থাকবো, আমি আপনাদের সাথে থাকবো ভাগ্য পরিবর্তনের যোদ্ধা হিসেবে। কিন্তু কেউ যদি মনে করেন যে লাল মিয়া এই পদের লোভে এখানে আসছে, তাহলে ভাই সে ঢাকা চলে আসছেন, ঢাকা চলে আসেন। আর যারা যারা বিরোধী পোস্ট করতেছে আমার বিরুদ্ধে, সেই পিছনের ইতিহাসটা নিয়ে, আমি চোর ছিলাম কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করে আসছি, আমি এখন আর কোনো অন্যায় করি না, আল্লাহর রাস্তায় চলি। পিছনে চোর ছিলাম, কিন্তু কিছু ব্যক্তি সেই পিছনের কথাগুলো টাই না আনতেছে। কার ভাগ্য নিয়ে সিনেমা নিয়ে খেলতেছ? 47,000 গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে সিনেমা নিয়ে খেলতেছ। যেই ব্যক্তিগুলো এগুলো করতেছে তাদের বিচার আমি আপনাদের কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। উজ্জ্বল, আরেকজন উজ্জ্বল, যে মেহেদী হাসান উজ্জ্বল, পটুয়াখালীর রফিক বাউফল, আপনার আরেকটা রফিক আছে, ইয়ার রফিকুল, এটা হলো কুড়িগ্রামের রফিকুল। আর তো বললামই যে বিল্লাল অলরেডি হুমকি দিয়েছে, আমাদের কমিটির একজনকে হুমকি দিয়েছে, তার বাড়িতে যাবে, হুমকি দিয়েছে। টাঙ্গাইলের নজরুল, ঝিনাইদহের আমিনুল, আমি ব্যক্তিগুলো দিয়ে দিচ্ছি, এর বিচারগুলো আপনারা করেন। আরেকটা ব্যক্তি আছে, সে হলো দিনাজপুরের নজরুল। অলরেডি তিনি, আমরা যে চিঠিটা বের করেছি, আপনারা যে চিঠিটা বের করেছেন, সেই চিঠিটা যে 7 তারিখের ভিতরে বেতন দিতে হবে, এই চিঠি সে দেখিয়ে দিনাজপুরের একটা থানা থেকে 7,000 টাকা তুলছে।
আমার নাম করে। আমাকে সেখান থেকে ফোন দিয়েছিল যে লাল ভাই আমরা 7,000 টাকার মতো তুলছি, আপনি পাইছেন কিনা। তাকে আমি প্রশ্ন করলাম যে না তো ভাই পাই নাই তো। পরে সে বলতে, তাকে আমি বললাম যে কার কাছে টাকা দিচ্ছেন আপনারা, আপনার নাম বলেন দেখি। পরে বলতেছে নজরুল। কোন নজরুল? কেন্দ্রীয় কমিটির নজরুল। পরে বলতেছে হ্যাঁ ভাই কেন্দ্রীয় কমিটির জেলা সভাপতি নজরুল। আচ্ছা এই যে দেখেন যে তারা ব্যবসা, আজকে এই যে চিঠিটা সেটা আপনাদের অবদান, যারা ফেসবুক চালান তাদের অবদান, যারা ফেসবুকে কমেন্ট লিখতে জানেন শিক্ষিত তাদের অবদান, যারা ঢাকায় এসে প্রাণপণ চেষ্টা করছেন তাদের অবদান। চিঠি কি কর্মচারী ইউনিয়নের কোনো অবদান আছে এই চিঠিতে? অথচ সেই চিঠিও কিন্তু বিক্রি শেষ। কর্মচারী ইউনিয়নের নেতারা সেই চিঠিটাও কিন্তু অলরেডি তারা বিক্রি করে ফেলেছে। তারা টাকা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। 15-20টা দিন সময় দেন, আরো কত কিছু আপনাদের আল্লাহর রহমতে আমি একটু সুস্থ হই, আল্লাহর রহমতে একটু দেশও স্বাভাবিক হোক, আরো কত কিছু সংশোধন আসবে। আমি স্যারের কাছে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, প্রত্যেকেই যারা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য আমরা ডিউটি করেন, পূর্ণাঙ্গ পোশাক পরিধান করে ডিউটি করবেন। শার্ট, প্যান্ট, জুতা, পূর্ণাঙ্গ পোশাক পরিধান করে ডিউটি করবেন। কোনোটাই বাদ দিবেন না। স্যান্ডেল পরেন, এটা বাদ দিবেন না। স্যান্ডেল বাদ দিয়ে জুতা পরবেন। পূর্ণাঙ্গ পোশাক। অনেকেই লুঙ্গি পরেন, পরে সরকারি পোশাক পরেন, নিচে লুঙ্গি পরেন। এটা করবেন না। আগে নিজেরাও পরিচয় দিন যে আমরা একটা বাহিনীর সদস্য, আমাদের যোগ্যতা আছে। টাঙ্গাইলের নজরুল ভাই, এটা থানাটা আমি আমার খেয়াল নাই, কোন থানা এটা খেয়াল নাই। এটা আপনারা টাঙ্গাইলের সাথে যোগাযোগ করুন। ও টাঙ্গাইলের নজরুল ভাই সদর থানা না, এটা হলো দেলদুয়ার থানা। টাঙ্গাইলের নজরুল হচ্ছে দেলদুয়ার থানার। ধৈর্যের ফল মিষ্টি হয়। ধন্যবাদ। যাই হোক, আপনারা পূর্ণাঙ্গ পোশাক পরে ডিউটি করবেন। ইয়াং জেনারেশনদের বলতে হবে না, তারা এটা করে। ইয়াং জেনারেশনের পর থেকেই পূর্ণাঙ্গ পোশাক পরে ডিউটি করে। বৃদ্ধ যারা আছেন ভাই, মজিবর ভাই ওর কথা বলুন কি, ও তো পাগল ভাই, পাগলের কথা বলে লাভ নাই। পাগল ছাগলের কথা বলতে যায় লাইভের সময় ফোন দেন না, দয়া করে কেউ ফোন দেন না। ফোন লাইভ পোশাকটা পূর্ণাঙ্গ পরবেন, পূর্ণাঙ্গ পোশাক পরবেন। প্রয়োজনে যারা পূর্ণাঙ্গ পরেন না, এত বলার পরেও পরবেন না। যেহেতু এখন কেন্দ্রীয় কমিটির লড়ব এবং আপনাদের বাহিনী হিসেবে গড়ার জন্য, সরকারের কাছে পরিচয়ের জন্য, তার জন্যও কিন্তু লড়বো। আমি দুইটার জন্যই আমি লড়বো। আমি প্রয়োজনে সচিব স্যারকে বলবো যে স্যার গ্রাম পুলিশ পোশাক অর্ধেক পরে বাকিটা পরে না। এই ব্যাপারে একটা প্রজ্ঞাপন দেন। যদি কোনো গ্রাম পুলিশ সদস্য হাফ পোশাক পরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সেই থানার যারা সভাপতির সামনে হবেন, তারা যদি ইউনো স্যারের কাছে লিখিত অভিযোগ করে, তাহলে সে তার বেতন কর্তন হবে, সেখানে শাস্তির ব্যবস্থা করব। এটা আমি প্রয়োজনে স্যারের কাছে গিয়ে বলে স্যারকে দিয়ে আমি এইটার একটা প্রজ্ঞাপন জারি করাবো। আমি অনুরোধ করতেছি প্রত্যেকেই পূর্ণাঙ্গ পোশাক পরবেন। দিলাম 4বার ফোন কাটে দিলাম, তারপর আপনি ফোন দিতেছেন ভাই, মাপ চাচ্ছি ভাই। আমি ভাই কথা বলতে পারি না, আমি লাইভে কথা, কিন্তু আমি এই লাইভ ছাড়া এখন মোবাইলে কথা বলি না। কথা বলাই সুমনকে দিয়ে আর নাইমকে দিয়ে। বিষয়টা বললাম যে পূর্ণাঙ্গ পোশাক। আরেকটা গ্যাজেট আমি স্যারকে দিয়ে করানোর চেষ্টা করব। স্যার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিয়ে চা টানানো হয়, পানি টানানো হয়, ঝাড়ু দেওয়া হয়, ইউনিয়ন পরিষদ ঝাড়ু দেওয়া হয়। চেয়ারম্যান মেম্বার, অনেক চেয়ারম্যান মেম্বার তার শরীর পর্যন্ত টিপায়। অনেক চেয়ারম্যান মেম্বার আছে বাড়ির বাজার টানায়। এই ব্যাপারে স্যারের সাথে অনুরোধ করব যে একটা গ্যাজেট করবেন, যে বাহিনীর সদস্যরা গ্যাজেটে যেসব কাজগুলো আছে তার বাহিরে কোনো কাজ যদি কোনো চেয়ারম্যান মেম্বার তারা করায়, তাহলে সেই ব্যাপারে চেয়ারম্যান মেম্বারদের শাস্তিযোগ্য এই আইনি ব্যবস্থার জন্য আমি স্যারের কাছে বলবো যে একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য। এখন হ্যাঁ ভাই, একটু নেট সমস্যা, তার জন্য ভাই আমাকে একটু সময় দিতে হবে।
আমি চাচ্ছি আপনাদেরকে সুন্দর করে ধাপে 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 আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করার জন্য। যারা আমাকে ভুল বুঝতেছেন তাদের ভাই আর বলার কোনো কিছু নাই। আর যদি সঠিক বুঝে থাকেন, জুতা সেনাবাহিনীর মতো জুতা হয় ভাই, ভাই চেষ্টা করলে সবই সম্ভব, চেষ্টা করলে সবই সম্ভব। আপনারা চাচ্ছেন সেনাবাহিনী পুলিশের মতো জুতা, ইনশাল্লাহ কথা দিলাম। তার জন্য তো কেবল আপনারা কিন্তু পোশাক পাচ্ছেন, 1 বছর অপেক্ষা করতে হবে পোশাকের জন্য। সামনে বছর আপনারা পোশাকের কালার চেঞ্জ হবে, সামনে তারিখ যে পোশাক পাবেন, এই তারিখ তো যারা পোশাক পেয়ে গেছেন পোশাক পেয়ে যাবেন, মাপ নিয়েছে পোশাক পেয়ে যাবেন। সামনে তারিখ যারা পোশাক পাবেন পোশাকের কালার পরিবর্তন হবে 1 নাম্বার। 2 নাম্বারে সেনাবাহিনী পুলিশ বাহিনী যে বুট পায় দেয়, ওইটার কথা আপনারা বলতেছেন, আমি বুঝতে পারছি। আপনারা ওই বুট পাবেন, আমি কথা দিচ্ছি পাবেন। যদি না পান তখন আমাকে বলেন যে লাল মিয়া চাপা ছাড়েন, কাজের বেলা ঠনঠনা। এখন আমরা এই প্রতিটা জেলায় যাকে সভাপতি দেব তাকে কোরআন শরীফ হাতে নিয়ে বলতে হবে গ্রাম পুলিশের পূর্ণাঙ্গ মানসম্মত পোশাক দেব। এটাও তদারকি হবে, এটাও আমার কেন্দ্রীয় কমিটি তদারকি করবে। কোনো জেলায় যদি খারাপ পোশাক দেওয়া হয় সেই জেলার গ্রাম পুলিশ সদস্যরা, সেই থানার গ্রাম পুলিশ সদস্যরা পোশাক নেবেন না, না নিয়ে কেন্দ্রীয় কমিটিতে ফোন লাগাবেন, আমাদেরকে ফোন লাগাবেন, আমাকে ফোন দিবেন, আমার সাথে যারা আছে তাদেরকে ফোন দিবেন যে ভাই আমাদের পোশাকের মান খারাপ, ছবি তুলে পাঠাইবেন। আমরা সেই জেলায় পোশাক দিতে নিষেধ বলবো। তাদের টেন্ডারের টাকা তারা যেন না পায়, তাদেরকে যেন টাকা না দেওয়া হয়, পোশাকের টাকা সেই টেন্ডার যারা পেয়েছে তাদেরকে যেন না দেওয়া হয়, আমরা সেই ব্যবস্থা করব। ভাই এটা ফাটা কেষ্ট গ্রুপ, এখানে যারা এই কমিটিতে আছে, যারা এখন ভাগ্য উন্নয়নের চেষ্টা করতেছে, এরা ফাটা কেষ্টা গ্রুপ। এরা কিন্তু টাকা কামানোর ধান্দায় এখানে কেউ যায়নি, এরা গ্রাম পুলিশের জীবন মান পরিবর্তন করার জন্য এখানে এসেছে। আর ক্যাপটাও পুলিশের টুপি, ওই গোল টুপির কথা বলতেছেন, পুলিশের গোল টুপি, ওইটা পুলিশের গোল টুপি যদি চান, এগুলো ভাই ছোটখাটো বিষয়, এগুলো ছোটখাটো বিষয়। এগুলো আপনারা আপনারা আপনাদের নেতৃত্ব যারা দিছে তারা টেন্ডার কমিটি ছাড়া আর কিচ্ছু চাননি ভাই। তারা ওইখানে গিয়ে শুধু চেয়েছে এই 2 গ্রুপে পারাপারি করে টেন্ডার কমিটি এই জেলায় আমারে দিতে হবে, ওই জেলায় আমার দিতে হবে। এটা আমার কথা না, এটা সচিব স্যারের নিজের মুখের কথা। এইটা সাক্ষী 2-4 জন আছে যারা গেছে, তারাই সাক্ষী। ওই কৃষ্ণ সাক্ষী, এই কথাটার সাক্ষী ওই কৃষ্ণ। আপনারা কৃষ্ণকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সচিব স্যার কি এই কথাটা বলছে কিনা। যে ওরা তো ভাগ্য পরিবর্তনের জন্য এখানে কোনো আবেদন করেনি, তোমাদের বেতন বাড়ানোর জন্য করেনি, তোমাদের বেতন স্কেলের জন্য করেনি, তোমাদের পোশাক ভালো না এর জন্য করেনি, তোমাদের কোনো সমস্যা নিয়ে ওরা আসতো না। ওরা তো শুধু আসতো 2 কমিটি কাকে কোন জায়গায় টেন্ডার দেবো এইটা নিয়ে। এটা আজকে তোমরা এত বড় একটা লম্বা লাইনের সমস্যা নিয়ে আসছো, সমস্যাগুলো তো আমাদেরকে একটু সময় দিতে হবে। যাই হোক, যারা ইতিমধ্যে 2টা গেজেট হয়েছে বা লাইভ থেকে ভাই বিদায় নেব, আপনাদের কারো উত্তর দেবো না, আমি কথা বলবো। আপনাদের ভালো লাগলে লাইভ শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, এটা আশা করব। ইতিমধ্যে যে বেতনের গেজেট বেরিয়েছে 7 তারিখের মধ্যে বেতন পাবেন। 7 তারিখ যেতে দেন, সামনের মাসের গেল 1 নাম্বার। 2 নাম্বারে যদি আপনাদের বেতনগুলো না দেয়, বকেয়া বেতনগুলো না দেয়, আমি কিন্তু একটা পোস্ট করেছি যে এই জেলা কমিটি, আপনারা থানা কমিটি, জেলা কমিটি থাকবে জেলা কমিটির কাছে, ওই জেলার সমস্ত সমস্যাগুলো লিখিত আকারে 3 মাসের বেতন বাকি, ধরেন বগুড়া সদর থানা এক্সাম্পল দিই, বগুড়া সদর থানা 6 মাসের 6 মাস তো না, ধরেন 1 বছর, 1 বছরের যাতায়াত ভাতা বাকি। আমি রাজবাড়িকে দিয়েই বোঝাই, রাজবাড়ি বহুত দিনের বাকি, রাজবাড়ি উজ্জ্বল খান সাহেবের নিজ থানা, সেখানে কমপক্ষে 50-60 মাসের যাতায়াত ভাতা পায় না। না ইয়ার তোর সমানের 6 বছর। তাকে আমি রাজবাড়ি সদর থানা দিয়ে দেখাই, রাজবাড়ি যে জেলা কমিটি হবে সেই জেলা কমিটির কাছে রাজবাড়ি সদর থানা কাগজ দেবে যে 6 বছরের যাতায়াত, 6 বছরের ইউপি অংশে বাকি, 3 বছরের যাতায়াত বাকি, 1 বছরের ক্রান্তি বিনোদন ভাতা 2 বছরের বাকি, ঈদ বোনাস এতদিনের বাকি। এই লিখিতটা ওই জেলার সমস্ত থানাগুলোর একটা ফাইল করবো, একটা ফাইল। এই ফাইলটা ওই জেলার দায়িত্বে যিনি থাকবেন তিনি এসে আমাদের কাছে দেবেন, আমাদের কাছে। আমরা এই ফাইলটা মন্ত্রণালয় নিয়ে যাব আমাদের সচিব স্যারের কাছে। সচিব স্যারের কাছে দেওয়ার পরে সচিব স্যারকে দিয়ে এই সমস্যাগুলো সমাধান করব। প্রথমে চেষ্টা করব আমরা নিজেরা, যে ডিসি স্যারের কাছে যে কথা বললাম,
যে স্যার এই সমস্যা, স্যার যদি এই সমাধান না দেয় তাহলে আমরা মন্ত্রণালয়ে যাব। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থাকেন, আর যদি ভালো না লাগে বলবেন, আমি নিজেই আপনাদের থেকে দূরে চলে যাব। আর কিছু বলার দরকার নেই, বাদ দাও। তুমি যদি 2 মিনিট কও। না না, ভাই আমার আমার উপজেলায় 5 বছর 8 মাস যাতায়াত ভাতা বাকি। তা আমি সচিব স্যারকে যাইয়া মন্ত্রণালয় ঢুকে সচিব স্যারকে বলছি, স্যার আমার উপজেলায় 5 বছর 8 মাস টাকা বাকি, আমাদের টাকা দিচ্ছে না। সচিব স্যার সাথে সাথে আমার ইউনো স্যারকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে ওদের খুব দ্রুত ওদের এই যাতায়াত বিল দেওয়ার জন্য খুব দ্রুতভাবে দেওয়ার জন্য বলছে। অলরেডি আমার উপজেলায় আমার যাতায়াত বিলের জন্য কাজ চলতেছে, যাতায়াত বিল আমার খুব দ্রুতভাবে দিয়ে দিবে। এভাবে অনেক উপজেলায় অনেক সমস্যা আছে, বকেয়া বিল, যাতায়াত বিল, অনেক ধরনের। আর ভাই পোশাকের কথা বলছে, আমার উপজেলায় এবছর পোশাক দিছে দুইটা শার্ট, 2টা প্যান্ট, 1 জোড়া জুতা আর একটা বেল্ট, এই দিছে পোশাক। আমাদের তো সরকার তো আর কম দেয় নাই, আমরা কম পাইছি কেন? আমরা আদায় করে নিতে পারি না। এখন আমরা 47,000 গ্রাম পুলিশ, আমাদেরটা আমরা আদায় করে নিব। কে বলছেন? যাই হোক, যদি আপনাদের আমার প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমার কোনো কর্মকাণ্ডে আপনারা বিরূপ মন্তব্য করবেন না। মনের ভিতরে আস্থা থাকবে, রাখবেন যে লাল মিয়া ভাই যা করতেছে আমাদের মঙ্গলের জন্য করতেছে, এটা বিশ্বাস রাখবেন। লাল মিয়া ভাই যাই করতেছে আমাদের মঙ্গলের জন্য করতেছে। শেষ পর্যায়ে আরেকটা কথা আপনাদের জানিয়েছি, যে কমিটি অনুমোদন হয়েছে, এখানে কেন্দ্রীয় কমিটির 2-1 লোক আমি রেখেছিলাম। সত্যনারায়ণ দাস, যুগ্ম মহাসচিব, কুমিল্লা, তিনি কেন্দ্রীয় কমিটির নেতা। অনুরোধ করেছিলেন, তিনি আমাদের সাথে আসছেন। যারা আমাদের সাথে থাকতে চাবে তাদেরকে আমরা রাখবো। কিন্তু তিনি আজকে আবার আমাকে ফোন দিয়েছেন, আমি কেন্দ্রীয় কমিটির অমুক জায়গাতে ছিলাম, আমাকে তোমার কমিটির সেই জায়গায় রাখনি। দুঃখিত ভাই, আমরা সমন্বয় করবো, কিন্তু আপনি আপনার মতো জায়গা চাবেন, সেই জায়গা আমরা আপনাকে দেব না। কারণ এখানে যোগ্যতা, যাদেরকে আমরা টানবো তাদেরকে যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আপনাদের সেই যোগ্যতা নাই। আপনাদেরকে টানা হচ্ছে যে আপনারা যদি ঐক্যমত প্রকাশ করেন তাহলে এই কমিটিতে আপনাদেরকে সাথে রাখবো। কিন্তু তাই বলে এই না যে আপনি পদ চাবেন আপনাকে সেই পদ দেব। আমি খুব দ্রুত আমাদের এই কমিটির সমন্বয় মিটিং ডাকতেছি, খুব দ্রুত আগামী সপ্তাহের মধ্যে সমন্বয় মিটিং ডাকবো, ডেকে এইখানে একটু পদের রদবদল করব, কাউকে অপসারণ করব, তার 2-1 জন অপসারণ হবে। কৃষ্ণ আসলে ভিতুর কারণে হলো সমস্যা। কৃষ্ণকে উপরে যাবে, কৃষ্ণ উপরে উঠবে, ওর যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী উপরে উঠবে। 2-1 জন এখান থেকে বাতিল হবে। বড় ভাই রাজবাড়ি, হ্যাঁ বুঝলাম না, মুসলিম ভাই, বড় ভাই, তাকে সম্মান দিয়ে কমিটিতে রেখেছিলাম, তার সাথে ফোনে কথা বলে। কিন্তু দুঃখজনক ব্যাপার, তিনি মুফাজ্জলের ভাই, মুফাজ্জল টেন্ডার কমিটিতে আছে, সেও টেন্ডার কমিটিতেই থাকবে, সে লালের সাথে থাকবে না, সে নাকি দ্বিমত প্রকাশ করতেছে। তো তাকেও এখান থেকে রদবদল না, তাকেও বহিষ্কার করা হবে। কিছুদিনের ভিতরে মিটিং ডাকা হবে, মিটিং ডেকে এখান থেকে 2-1 জনকে মিটিং এর মাধ্যমে সকলের সর্বসম্মতিক্রমে লিখিত আকারে তাদেরকে বহিষ্কার করা হবে এবং কিছু পদের রদবদল করা হবে। ধন্যবাদ ভাই, ঘুমাইতে যাবো ভাই। ইলিয়াস ভাই, কি
ভালো মানুষ যাতে পুরো লাইফটা শুনছেন জাতীয়করণ চায়, কমিটি চায় না, জাতীয়করণ ঘরে বসে চাইলেই হয়ে যাবে, আবারও সেই বিতর্কের দিকে আপনি যাচ্ছেন। জাতীয়করণ কি ঘরে বসে চাইলেই হয়ে যাবে? ভালো মানুষ আমি কি জাতীয়করণ চাই না? আমি ভাই মিটিং ডাকলে এখন নিয়ম অনুসারে ডাকবো, কারণ এখন এটা একটা কমিটি, এটা এটা কিন্তু দাখিলকৃত একটি কমিটি, অনুমোদিত একটি কমিটি। এই কমিটি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে হবে, প্রত্যেকটা থানাতে এই কমিটিটাই হবে। এইটা এখন বর্তমানে, আগে যেমন তারা বলতো আমার কমিটি অনুমোদিত, এখন আমি বলি যে আপনাদের ইয়াং জেনারেশনের এই কমিটিটা অনুমোদিত, এই কমিটিটা অনুমোদিত। তো যাই হোক, ধন্যবাদ। সিল দেখানোর কিছু নাই, এই যে সিল, এই যে সিল, একটু ভালো করে দেখেন, সব পাতায় সিল আছে, যাই দেখানোর কিছু নাই, আর ঠেকানোরও কিছু নাই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।